আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। রোববার ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে এ বৈঠক হয়। এ সময় পারস্পরিক উদ্বেগ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর উপর জোর দেন। এছাড়া তিনি সার্কের স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল বলেও জানান তিনি। এদিকে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন। ৪ দিনের সম্মেলনে বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফ এর ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিজিবির জনসংযোগ বিভাগ। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো, সীমান্ত হত্যা, মাদকদ্রব্য ও অস্ত্র প্রচারের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণেও আলোচনা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সমাপ্তি হবে সীমান্ত সম্মেলনের। জনগণের আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি উপকূলীয় এলাকার নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখছে কোস্টগার্ড। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে এমন কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। পরে সুশৃঙ্খল বাহিনী হিসেবে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিজেদের জীবন বিপন্ন করে দেশের আভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাবতীয় অবৈধ কার্যক্রম, মাদক দ্রব্য প্রতিরোধ, অস্ত্র মানব পাচার, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধসহ অন্যান্য অপরাধ কার্যক্রমে প্রতিহত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রামে অনেক ব্যবসায়ী আছে, তবে তারা ইনকাম ট্যাক্স দেয় না। তাদের বিষয়ে এনবিআর অ্যাকশনে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এ সময় স্থানীয় অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। স্থানীয় পর্যায়ে ফিল্ড অফিসাররা যদি সরকারের সহায়ক হয় তবে কাজ করা অনেক সহজ হয় বলেও মনে করেন সালেউদ্দিন আহমেদ। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য এনবিআর চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন। সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আশিকুল, ডিসি সম্মেলনে উপদেষ্টাদের সঙ্গে জেলা প্রশাসকদের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা চলছে, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। এ পর্যন্ত আমরা 2 জন উপদেষ্টার বক্তব্য পেয়েছি। আপনাকে শুরুতে যদি বলি যে খাদ্য উপদেষ্টা যেমনটা বলেছেন যে আসন্ন রমজানকে সামনে রেখে খাদ্য ব্যবস্থাপনায় সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার যে চাল বিতরণ কর্মসূচি যেটি নিয়েছে, 30 টাকা কেজি দরে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হবে, সেটিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা মনিটরিং করার পাশাপাশি জেলা প্রশাসকদেরকে নিবিড়ভাবে সে বিষয়টি পর্যবেক্ষণ করার কথা তিনি বলেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে এ পর্যন্ত দেশে যে
যে পরিমাণ যে সংখ্যক গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং বিতর্কিত নির্বাচন হয়েছে, সব নির্বাচনেই কিন্তু প্রশাসকদের মাধ্যমেই হয়েছে। তো অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে এই প্রশাসকদেরকে কাজে লাগিয়ে জনবান্ধব প্রশাসক হিসেবে তাদেরকে যাতে কাজে লাগানো যায়, সেই বিষয়টির উপর কিন্তু উপদেষ্টা জোর দিয়েছেন এবং সেটি তিনি জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় এবং আলোচনায় সেটি তিনি তুলে ধরেছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে সিনথিয়া, যে এর পরপরই কিন্তু অর্থ উপদেষ্টা বলছিলেন, অর্থ উপদেষ্টা এখানে একটা ব্রিফ করেন এবং তিনি এখানে যেমনটা বলছেন যে আসলে ট্যাক্সের যে রেট সেটি না বাড়িয়ে ট্যাক্সের নেট কিভাবে বাড়ানো যায়, মানে জাল কিভাবে বিস্তার করা যায় এবং প্রচুর সংখ্যক মানুষকে যারা প্রচুর ইনকাম করেন তাদেরকে কিভাবে এই ট্যাক্সের আওতায় আনা যায় সেই বিষয়টির উপর জোর দেওয়ার কথা কিন্তু তিনি বলেছেন এবং এটিতে কিন্তু ডিসিরাও সম্মত হয়েছেন এবং তারাই কিন্তু এই বিষয়টি অর্থ উপদেষ্টাকে অবগত করেছেন যে অনেকেই আছেন যারা প্রচুর ইনকাম করেন কিন্তু ট্যাক্স দেন না এবং তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আনতে হবে। এই বিষয়টির উপর কিন্তু তিনি জোর দিয়েছেন এবং তাতে কিন্তু তারা একমত হয়েছেন। আরেকটি বিষয় অর্থ উপদেষ্টা বলেছেন সেটি হচ্ছে যে ডাক্তাররা যে এরকম ফি নেন বা অন্যান্য পেশাজীবী যারা রয়েছেন তারা অনেক ধরনের ফি লেনদেন করেন কিন্তু সেটির ক্ষেত্রে কিন্তু তারা কোনো ট্যাক্স দেন না। এই বিষয়গুলোকে কীভাবে ট্যাক্সের আওতায় আনা যায় সেই বিষয়গুলোর উপর তিনি জোর দিয়েছেন। সম্মেলন এখনও চলছে, পরবর্তীতে আরও উপদেষ্টা যারা রয়েছেন তারা কথা বলবেন, তখন আমরা আসলে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সিনথিয়া, এই ছিল আমার কাছে। ধন্যবাদ। আসন্ন রমজান সামনে রেখে মার্চ এবং এপ্রিল এই 2 মাসে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এছাড়া 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে বলেও জানান খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার ডিসি সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, মার্চ ও এপ্রিল মাসের খাদ্য বান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধান করবেন। এছাড়া এই কর্মসূচির আওতায় ঢাকায় 117টি পয়েন্টে 70টি ট্রাকে চাল বিক্রি হবে। জাগো বাহে তিস্তা বাঁচাই দুদিনের এই কর্মসূচির প্রথম দিনে আজ সকালে সেমিনারের আয়োজন করা হয়। প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু বলেন, দাবি নামা উপস্থাপনা সহ নানা আয়োজন করা হয়েছে। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে উপস্থিত হবেন। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাওয়াইয়া নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও তিস্তায় 2 দিন অবস্থান কর্মসূচির প্রস্তুতি হিসাবে শত শত তাঁবু, প্যান্ডেল এবং আলাদা আলাদা স্টেজ তৈরি করা হয়েছে। এদিকে কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই হাজার হাজার মানুষ তিস্তা রেল সেতু স্পটে জড়ো হতে শুরু করেছে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, এই কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দুর্যোগ মহামারী মোকাবেলার অকুত ভয় সৈনিক এই জনপদের বঞ্চিত মানুষের আমি এই মুহূর্তে আছি তিস্তা পাড়ের যে মেইন লালমনিরহাট জেলায় কিন্তু টোটাল লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা 5টি জেলা, রংপুর অঞ্চলের 5টি জেলায় কিন্তু 11টি পয়েন্টে এভাবেই কিন্তু লোকজন সকাল থেকে কিন্তু জনতার দল নেমেছে এবং একের পর এক কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে এখানে সমাগম হচ্ছে এবং পাশাপাশি এখানটাতে কার্যক্রম সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আপনি যেমনটি নিউজে বললেন সেই প্রোগ্রামগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে থেকে শুরু হয়ে যাবে এবং এখানে রান্নাবান্নার কাছ থেকে শুরু করে মানুষের যে আসার ঢল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাধারণ যারা মানুষ রয়েছেন এই তিস্তা পাড়ে যে তাদের ন্যায্য পানি ভিসা, পানি বন্টন, খনন চুক্তি সহ দীর্ঘদিনের দাবিগুলো তারা কিন্তু যোগদান করবেন। তো আমার সঙ্গে একজন এখানে তিস্তা বাঁচাও কমিটির সহ সমন্বয়ের কাছে, আমি তার সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন আপনাদের কাছে কি কি এখানে সেমিনার হবে। আপনার এখানে লোকজন পালা ছাড়ি যান, এই অঞ্চলের মানুষের ভাগ্যের যে অবনতি হয়েছে তিস্তার করাল গ্রাসে সেই সকল দুঃখ দুর্দশা নিয়ে চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে এবং আমরা নদীতে নেমে বিক্ষোভ করব। আমরা পদযাত্রা কিরকম লোকজন আশা করছেন, কেমন লোকের উপস্থিতি হবে? লক্ষ লক্ষ লোকের সমাগম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। সব তিস্তা ব্রিজ এবং রাস্তা ধরে হাজার হাজার লোক এই মাঠের মধ্যে প্রবেশ
প্রবেশ করতেছে। আমার কয়েক লক্ষ লোকের সমাগম ইতিমধ্যে এখানে ঘটে যাবে। ধন্যবাদ আপনাকে। তো সিনথিয়া, লালমনিরহাটের যে সাধারণ মানুষ তারা কিন্তু সকাল থেকে বিএনপির মির্জা তিনি কিন্তু ধন্যবাদ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 5 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদের হাজির করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে উত্তরায় হত্যা ও মানবাধিকার অপরাধের নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত থাকায় গত 11 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মোর্তজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ তাদের হাজির করার নির্দেশ দেন। তবে উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম অসুস্থ থাকায় তাকে হাজির করা যায়নি। বান্দরবানের লামা উপজেলার রাবার বাগান থেকে অপহৃত 26 শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শ্রমিক অপহরণের খবর পাওয়ার পরই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। এর আগে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরুংঝিরি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে শ্রমিকদের অপহরণের ঘটনায় রাবার, তামাক গাছ, পাথর, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। গেল 24 ঘন্টায় অভিযানে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে আওয়ামী যুবলীগ নেতা আবু তাহের বকুল ও 6 নং ভাদুরিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সারাদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। গ্রেফতার আবু তাহের ফ্যাসিস্ট সরকারের সক্রিয় নেতা এবং খায়রুল ইসলাম স্থানীয় সাবেক এমপির ঘনিষ্ঠ ও স্লোগান মাস্টার ছিলেন। মামলা দায়েরের পর তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাক সহ 4টি যানবাহনের পরপর সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান সামনে থাকা আরেকটি পণ্য বোঝাই কাভার্ড ভ্যানকে প্রথমে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটি সামনে থাকা এমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি সহ মানসিক ভারসাম্যহীন এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে মহাসড়কের বালিথা ও বাথুলি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। দর্শক, সচিবালয়ে কথা বলছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা আমরা এই ভ্যাকসিনটা হলে পরে আমরা 50 টাকায় দিতে পারবো, মানে 200 টাকা 300 টাকায় যেখানে করতে হতো সেটা আমরা 50 টাকায় দিতে পারবো বলে আশা করছি। এবং এতে যে আমদানি করতে গিয়ে যে আমার অনেক বৈদেশিক মুদ্রা খরচ হতো সেটা সাশ্রয় হবে। এখন আরেকটা খবর হলো লাইভ স্টকের, সেটা হলো যে আপনারা জানেন যে সাভারেও মানে আন্দোলনের সময় অনেকে শহীদ হয়েছে। তো সেখানে আমাদের একজন কর্মকর্তার ছেলে, মানে ওখানে সাফওয়ান, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাফওয়ান আক্তার সদ্য গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তো তার স্মরণে আমরা বিসিএস লাইভস্টক একাডেমি সাভার, ঢাকার মূল গেট শহীদ সাফওয়ান সদ্য নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এটা অলরেডি বোধহয় একটা মানে ডিজাইন তৈরি করা হয়েছে। যেহেতু কনস্ট্রাকশন চলছে তা আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং কালকেই সম্ভবত ওই ইয়েটা লাগিয়ে দেওয়া হবে। আর যখন নাকি একেবারে গেটটা পাকাপাকিভাবে তৈরি হবে তখন এটা লেগে যাবে। তবে আমরা এটা
কালকেই এটা পারলে আমরা কালকেই করে ফেলব। দর্শক, সচিবালয় থেকে প্রাণী সম্পদ উপদেষ্টার বক্তব্যের অংশবিশেষ দেখছিলাম। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।